একটা দেশের একজন রাষ্ট্রপ্রধান লুকিয়ে লুকিয়ে দেশ ছেড়ে পালাচ্ছে, তাও আবার এই একবিংশ শতাব্দীতে এসে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার তড়িঘড়ি হেলিকপ্টারে করে তার মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে পালানোর দৃশ্য। কোথায় পালাচ্ছে? পাশের দেশ ইন্ডিয়ায়। গত 5ই আগস্ট কোটা আন্দোলনকারী এবং দেশের উত্তেজিত জনতা সম্মিলিতভাবে গণভবন ঘেরাও করে, আর তারপর ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সেই প্রকাণ্ড জনরোষের থেকে বাঁচতেই হাসিনার রাজকীয় প্রাসাদ ছেড়ে পালানো। তার পরের যে দৃশ্যগুলো মিডিয়ার হাতে এসেছে তাতে দেখা যায় প্রোটেস্টাররা পিএমের বাংলোর ভিতরে ঢুকে তাণ্ডব চালায়, লুটপাট করে, এবং শুধু তাই নয়, শেখ মুজিবুর রহমান, যে কিনা বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন, তার স্ট্যাচু পর্যন্ত ভেঙে ফেলা হয়। একটু পিছন ফিরে অতীতের দিকে তাকালে এই ঘটনাটির সাথে কয়েক বছর আগে ঘটে যাওয়া আর একটি ঘটনার সাথে অদ্ভুতভাবে হুবহু মিল খুঁজে পাবেন। 2022 সালের জুলাই মাসে যেদিন শ্রীলঙ্কার রাজাপাক্সের বাসভবন ঘেরাও করেছিল উত্তেজিত জনতা, আর রাজাপাক্সেও দেশ ছেড়েছিল। কিন্তু এই একবিংশ শতকে দাঁড়িয়ে একের পর এক দেশের তাসের ঘরের মতো ভেঙে পড়া রাজনৈতিক পরিকাঠামো এবং সেই রাষ্ট্রপ্রধানদের করুণ পরিণতি কেন বিশ্ববাসীকে আজ দেখতে হচ্ছে? একটা মাত্র ইস্যু, নিয়োগ ক্ষেত্রে কোটা সিস্টেম। আর সেই ইস্যুকে কেন্দ্র করে কি এমন ঘটনা ঘটল যে আজ শেখ হাসিনা নিজের দেশ ছাড়তে বাধ্য হলো? শেখ হাসিনা আসলেই কি একজন ডিক্টেটর? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই বলবো। তার সাথে জানাবো বাংলাদেশের এই কোটা সিস্টেমের পিছনে আসলে কে বা কারা দায়ী, আর এ ব্যাপারে স্টুডেন্টদের অ্যাকচুয়াল দাবিটা কী ছিল। শেখ হাসিনার ভারতে এসে আশ্রয় নেওয়ার ফলে আন্তর্জাতিক স্তরে এর কী পরিণাম হতে পারে। 1 জুলাই 2024 বাংলাদেশের কিছু স্টুডেন্টস জাতীয় সড়ক আর রেল লাইন ব্লক করে প্রোটেস্ট করে। তাদের প্রতিবাদ ছিল বাংলাদেশের কোর্টের রায়ের বিপক্ষে, যেটা পাশ হয়েছিল 5 জুন 2024। সেই রায়ে কি ছিল? কোর্ট সেই রায়ে বাংলাদেশের সেই বিতর্কিত কোটা সিস্টেমকে রিইন্ট্রোডিউস করেছিল গোটা দেশ জুড়ে। কিন্তু বাংলাদেশের এই কোটা সিস্টেমটা আসলে কীরকম, সেটা জানার জন্য আমাদের একটু পিছন দিকে ফিরে যেতে হবে বাংলাদেশের ফ্রিডম ফাইট মুভমেন্টে। 1947 সালের পার্টিশনের পর বাংলাদেশ ছিল পাকিস্তানের অধীনে, তাই বাংলাদেশকে ইস্ট পাকিস্তান বলা হতো, কেননা সে সময় ভাগ বাটোয়ারা হয়েই ছিল ধর্মীয় ভিত্তিতে। তাদের দুটো অংশের ভৌগোলিক দূরত্ব থাকলেও মুসলিম রিলিজিয়ন মেজরিটির কারণে তাদের একটাই দেশ পাকিস্তান, হোক একটা ইস্ট আর একটা ওয়েস্ট, তারা মিলেমিশেই থাকবে। কিন্তু তেমনটা শেষমেশ হয়ে ওঠেনি। দেখুন, ভৌগোলিক দূরত্বের কারণে দুটো জায়গার ভৌগোলিক গঠন থেকে শুরু করে জলবায়ু, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতি সব কিছুই আলাদা ছিল, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু পাকিস্তান সুপিরিয়রিটি কায়েম করতে শুরু করে, যার ফলস্বরূপ ইস্ট পাকিস্তানিদের বিরুদ্ধে শুরু হয় ডিসক্রিমিনেশন। গাঙ্গেয় উর্বর ভূমিরূপের কারণে সে সময় ইস্ট পাকিস্তানে খাদ্যশস্যের মাস প্রোডাকশান হতো, ধান, রবি শস্য থেকে শুরু করে পাট পর্যন্ত। কিন্তু টাকা চলে যেত ওয়েস্ট পাকিস্তানে। সেখানকার ভাষা ছিল উর্দু, আর ইস্ট পাকিস্তানের ভাষা ছিল বাংলা। বাট পাকিস্তান জোর করে ইস্ট ওয়েস্ট দু জায়গারই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেট করে দেয় উর্দু। তো এই সমস্ত যত রকমের বৈষম্য দেখা দিচ্ছিল, সেগুলো ধীরে ধীরে বেড়েই চলছিল। এই ডিসক্রিমিনেশন চলতে চলতে 1970 সালে হঠাৎই ইস্ট পাকিস্তান অর্থাৎ আজকের এই বাংলাদেশের ওপর একটা প্রাকৃতিক দুর্যোগ আসে। 12ই নভেম্বর 1970 ভোলা নামের এক ট্রপিক্যাল সাইক্লোনে গোটা বাংলাদেশ তছনছ হয়ে যায়। কিন্তু তাদের সেই দুঃসময়ে পাকিস্তান কোনো রকমেরই সাহায্যের হাত বাড়ায়নি। ঠিক তার 1 মাস পর পাকিস্তানের প্রথম জেনারেল ইলেকশন হয়। পাকিস্তানের অ্যাসেম্বলিতে টোটাল সিটের মধ্যে ওয়েস্ট পাকিস্তানে ছিল 138 সিটস, আর ইস্ট পাকিস্তানে 162 সিটস। সেই ইলেকশনে মেন দুটো পার্টি ছিল, ওয়েস্ট পাকিস্তানে ছিল জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি, আর ইস্ট পাকিস্তানে আওয়ামী লীগের হয়ে দাঁড়ায় শেখ মুজিবুর রহমান। সে সময় ইস্ট পাকিস্তানে মুজিবুর রহমানের প্রভাব ছিল অকল্পনীয়।
ফলে ইলেকশনের যখন রেজাল্ট বের হয় তখন পাকিস্তানের লিডারদের মাথায় বাজ পড়ে। ইস্ট পাকিস্তানের 162-র মধ্যে 168 সিটসই জেতে শেখ মুজিবুর রহমান, আর ওদিকে 138-এর মধ্যে মাত্র 81টা সিট পায় পাকিস্তান পিপলস পার্টি। মানে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবে একাই আওয়ামী লীগ, অর্থাৎ পাকিস্তানের গভর্নমেন্ট চলবে ইস্ট পাকিস্তান থেকে। কিন্তু ওয়েস্ট পাকিস্তানের লিডাররা সেটা কিছুতেই মেনে নেয়নি। ইয়াহিয়া খান আর পাকিস্তানি মিলিটারি আওয়ামী লীগের সেই ভিক্টরিকে পর্যন্ত অস্বীকার করেছিল। এর ফলে শেখ মুজিবুর রহমান ইস্ট পাকিস্তানে একটা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট স্টার্ট করে দেয়। মুজিবুর রহমান ইস্ট পাকিস্তানের জনগণকে বোঝাতে থাকে যে কিভাবে ওয়েস্ট পাকিস্তান তাদের ওপর সব দিক থেকে চাপ সৃষ্টি করছে, কিভাবে তাদের পায়ের নিচে তারা রাখতে চায়। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স গ্রাউন্ডে মুজিবুর রহমান একটা পাওয়ারফুল স্পিচ দেয়। বাংলাভাষী মানুষের জন্য মুজিবুর চাইছিল আলাদা একটা দেশ, ওয়েস্ট পাকিস্তানের থেকে মুক্তি। 25শে মার্চ 1971-এ ইস্ট পাকিস্তানের সেই আন্দোলনকে বন্ধ করার জন্য ওয়েস্ট পাকিস্তান মিলিটারি ফোর্স ইনভেড করে পূর্ব পাকিস্তানে। সে সময় পাকিস্তানি ফোর্স র্যান্ডমলি মিলিটারি অপারেশন স্টার্ট করে দেয়, যার ফলে বহু সিভিলিয়ানস মারা যায়। ইস্ট পাকিস্তানে শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে একটা প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা হয়, যাদের মুক্তি বাহিনী বলা হতো। এদের মধ্যে ছিল কিছু আধা সামরিক বাহিনী আর কিছু সিভিলিয়ানস। প্রোটেস্ট বিকেম এ ওয়ার, কিন্তু ওয়েস্ট পাকিস্তানের ফোর্সের কাছে সেটা ছিল দুর্বল প্রতিপক্ষ। সে সময় তৎকালীন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ইন্ডিয়ান মিলিটারি ফোর্স দিয়ে ইস্ট পাকিস্তানকে সাহায্য করেন। কার্যত ইন্ডিয়ান আর্মির সর্বত সহযোগিতায় ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে 1971-এ এক নতুন স্বাধীন রাষ্ট্র গঠন করে, যার নাম দেওয়া হয় বাংলাদেশ। আর সেই স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয় শেখ মুজিবুর রহমানকে। ঠিক এখান থেকেই আজকের এই বাংলাদেশের কোটার সূত্রপাত ঘটে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মুজিবুর রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেন, যেসব মানুষ সেই মুক্তিযুদ্ধে তাঁর পাশে ছিলেন এবং যে সমস্ত মহিলারা যুদ্ধের সময় ওয়েস্ট পাকিস্তানের নির্মম অত্যাচার সহ্য করেছে, তাদের জন্য সিভিল সার্ভিসে স্পেশাল কোটা দেওয়া হবে। সে সময় বাংলাদেশের ইনিশিয়াল কোটা সিস্টেমে 30% রিজার্ভ ছিল ফ্রিডম ফাইটারদের জন্য, 10% ছিল যে সমস্ত মহিলাদের উপর অত্যাচার করা হয়েছিল সেসব মহিলাদের জন্য, আর 40% সংরক্ষিত ছিল ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য। দেখুন, 1971-এর পর থেকে প্রায় 25-26 বছর কেটে যাওয়ার পরও একই কোটা ফরম্যাট চলে আসছিল বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্ষেত্রে। মানে যাদের জন্য কোটা রিজার্ভড রাখা হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মারা গেছে, অর্থাৎ মৃত মানুষের কোটা রয়েছে সংরক্ষিত, অথচ মেরিটের উপর ফোকাস করা হচ্ছে না। এমন সময় 1997 সালে সরকার কোটা সিস্টেমে পরিবর্তন নিয়ে আসে। বলা হয় ক্রাইটেরিয়া উইল বি সেম টু সেম, শুধুমাত্র ওই জায়গায় ফ্রিডম ফাইটার্স এবং যুদ্ধে অত্যাচারিত মহিলাদের মধ্যে যারা মারা গেছে তাদের বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে। 2010 সালে এর সাথে সংযোজন করা হয় যে তাদের গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ নাতি নাতনিরাও চাকরি পাবে। মানে আপনি একবার ভেবে দেখুন, একটা দেশের সিভিল সেক্টরে মেরিট কোটায় চাকরি রয়েছে অনলি 44%, আর 56% কোটা সংরক্ষিত রয়েছে ডিফারেন্ট টাইপস অফ পিপলের জন্য। 30% ফ্রিডম ফাইটারদের ছেলেপুলে আর নাতি নাতনিদের জন্য, 10% মহিলাদের জন্য, 10% ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টসদের জন্য, 5% মাইনরিটিসদের জন্য, আর 1% তাদের জন্য যাদের ফিজিক্যাল ডিসেবিলিটি আছে। এই কারণেই 2018 সালে বাংলাদেশের স্টুডেন্টসরা গোটা দেশ জুড়ে প্রোটেস্ট করা শুরু করে দেয় এই বোগাস কোটা সিস্টেমের বিরুদ্ধে। তাদের মূল প্রতিবাদ ছিল 30% কোটা কেন রিজার্ভ করা থাকবে সেই নিয়ে। যেখানে মুক্তিযুদ্ধে লড়াই করেছে ফ্রিডম ফাইটাররা, সেখানে তাদের ছেলেপুলে আর নাতি নাতনিদের কেন স্পেশাল সুবিধা দেওয়া হবে। সরকারি কোটা সিস্টেমের বিরুদ্ধে চলা আন্দোলন অবশেষে কোর্ট পর্যন্ত পৌঁছায়। 2018-র 8ই মার্চ
বাংলাদেশের হাইকোর্টে এ বিষয়ে একটা পিটিশন সাবমিট করা হয়, কিন্তু কোর্ট কোটা সিস্টেমের ব্যাপারে কোনো কথা না বলে পিটিশনার্সদের অধিকার নিয়ে প্রশ্ন তোলে এবং পিটিশন নাকচ করে দেয়। এরপর দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রেস বিবৃতিতে যা বলেন তা নিয়ে সারা দেশে হইচই পড়ে যায়। তিনি বলেন, বাংলাদেশের কোটা সিস্টেমে কোনো ত্রুটি নেই, যেমন কোটা সিস্টেম রয়েছে তেমনই থাকবে। বাংলাদেশের কিছু মানুষ বলেন যে যেহেতু শেখ হাসিনার বাবা মুজিবুর রহমান এই কোটা তৈরি করে গেছেন, সেহেতু এই কোটা সিস্টেমের সাথে হাসিনার আবেগ জড়িত। 2018 হাইকোর্টের রায়কে সামনে রেখে হাসিনা জানিয়ে দেয় যে এই কোটা সিস্টেম কন্টিনিউ থাকবে, কিন্তু স্টুডেন্টসরা তা মানতে রাজি নয়। কারণ আসলে মূল সমস্যাটা কোটা সিস্টেম নয়, মূল সমস্যাটা লুকিয়েছিল দেশের বেকারত্বে। 2017 সালের ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জব প্লেসমেন্টস আর গোয়িং স্লো, যে কারণে প্রাইভেট সেক্টরে জব ক্রাইসিসের দরুন সরকারি চাকরি অধিকাংশ স্টুডেন্টসকেই অ্যাট্রাক্ট করতে শুরু করে। আর সেখানেই যত বিপত্তি এই 30% রিজার্ভ কোটা নিয়ে, যেখানে এই কোটা হোল্ডার্সই এক্সিস্ট করে মাত্র 0.13% অফ টোটাল পপুলেশন। এ বিষয়ে বাংলাদেশের অপোজিশন পার্টি বলে যে শেখ হাসিনা তার ব্যুরোক্রেসিতে সেই সব লোককেই চাইছিল যারা তার তাবেদারি করবে। কিন্তু 2018 সালে কোটা আন্দোলনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে হাসিনা সরকার সে বিষয়ে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল। চাপের মুখে পড়ে 2018 সালে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে পুরো কোটা সিস্টেমটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। ব্যাস, এতদিন প্রোটেস্টারদের যা দাবি ছিল তা তারা পেয়ে গেল, গল্পের নোটে গাছটিও মুড়লো, সারা বাংলাদেশে শান্তি নেমে এলো। মোটেই না, মাত্র 6 বছরের মধ্যে সিচুয়েশনটা সম্পূর্ণ বদলে যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে পিটিশন অ্যাপিল করা হয় যে সরকারের তরফ থেকে সিভিল সার্ভিসে যে কোটা সিস্টেম উঠিয়ে নেওয়া হয়েছে তাতে তাদের সাথে অন্যায় করা হয়েছে। এরপর 5 জুন 2024 বাংলাদেশ হাইকোর্ট একটা ভার্ডিক্ট দেয় যে ফ্রিডম ফাইটার এবং তাদের পরিবার দেশের যত ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ আছে তাদের মধ্যে অন্যতম। তাই কোটা সিস্টেম ক্যান্সেল করার প্রক্রিয়াটা ছিল আনকনস্টিটিউশনাল, ইললিগাল অ্যান্ড ইনএফেক্টিভ। যে কারণে হাইকোর্ট কোটা সিস্টেমকে পুনরায় রিইন্ট্রোডিউস করে। এই ডিসিশন অ্যানাউন্স করার সাথে সাথেই আবার স্টুডেন্টসরা প্রোটেস্ট করা শুরু করে দেয়। এবারে কিছু স্টুডেন্টস ডাইরেক্টলি শেখ হাসিনাকে টার্গেট করে যে এই মহিলা একজন খুনি, এই মহিলার বিচার বাংলাদেশের। কিন্তু কোটা সিস্টেম তো রিইন্ট্রোডিউস করেছে হাইকোর্ট, তাহলে টার্গেট কেন শেখ হাসিনা? কারণ 2018 থেকে 2024-এর সিচুয়েশান ছিল অনেকটাই আলাদা। অ্যানালিসিস করলে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। যেমন হাসিনা সরকার পলিটিক্যালি দেশের সমস্ত অপোজিশনকে দমিয়ে রেখেছিল তার ওয়ান পার্টি ওয়ান রুল জারি করে। এমনকি 2024-এর ইলেকশন হওয়ার পর হাসিনার ওপর আরোপ লাগানো হয় যে এবছরের ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করানো হয়নি। 300-র মধ্যে 222 সিটস পেলেও বেশ কিছু আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বরা বলেছেন এবছরের বাংলাদেশের জেনারেল ইলেকশন ফেয়ারলি হয়নি। বাংলাদেশের মেন অপোজিশন পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তো এই ইলেকশনকেই বয়কট করে দিয়েছিল। This year, the election was boycotted by her party, the Awami League. এছাড়াও ডিকটেটরদের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায় তার মধ্যে আর একটা দৃষ্টান্ত হলো স্টুডেন্ট প্রোটেস্টারদের ওপর এক্সেসিভলি মিলিটারি ফোর্স অ্যাপ্লাই করা। পয়লা জুলাই 2024-এর পর স্টুডেন্টসরা তাদের ক্লাস বয়কট করে, রেলওয়েজ ও রোড ব্লক করে প্রোটেস্ট করা শুরু করে। ছাত্রছাত্রীরা এটাকে বাংলা ব্লকেট বলা শুরু করে। শুধুমাত্র ঢাকাতেই নয়, বাংলাদেশের নর্দার্ন রিজিয়নেও রোড ব্লক করে তারা প্রতিবাদ করে। কিন্তু তখনও পর্যন্ত কেউ ভাবতে পারেনি যে সিচুয়েশান এমন জায়গায় আসবে যে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হবে। বিক্ষোভ চলছিল বটে, তবে সেটা স্লোলি। সে সময় শেখ হাসিনা 4 দিনের চীন সফরে গিয়েছিল এবং বেশ কয়েকটি চাইনিজ এগ্রিমেন্টেও সাইন করে। এরপরই দেশে ফিরে 14ই জুলাই একটা প্রেস কনফারেন্সে বলে
বাংলাদেশের কোটা সিস্টেমে ফ্রিডম ফাইটারদের পরিবারের লোক চাকরি পাবে না তো কি রাজাকারদের বাড়ির লোক পাবে? এই যে রাজাকার শব্দটা উচ্চারণ করার ফলে বাংলাদেশের বাস্তব চিত্রটা পুরোপুরি পাল্টে যেতে থাকে। রাজাকার শব্দটাকে বাংলাদেশের মানুষ একটা খারাপ শব্দ হিসাবে ব্যবহার করে থাকে। 1971-এ মুক্তিযুদ্ধের সময় যেসব লোক ওয়েস্ট পাকিস্তানকে সাপোর্ট করেছিল, বাংলাদেশের সিভিলিয়ানদের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয়। এরা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে বহু বাংলাদেশি নিরীহ মানুষকে হত্যা করেছিল এবং মহিলাদের পর্যন্ত করেছিল, অথবা পাকিস্তানিদের সেই নারকীয় কাজ করতে সাহায্যও করেছিল। মানে রাজাকার শব্দটা অনেকটা বিশ্বাসঘাতক বা গদ্দার শব্দের কাছাকাছি শব্দ। তাই অধুনা বাংলাদেশের মানুষের কাছে এ শব্দ চরম অপমানজনক। 15ই জুলাই পরিস্থিতি চরম পর্যায়ের দিকে এগোতে থাকে। গোটা বাংলাদেশ জুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। ঢাকা ইউনিভার্সিটিতে আওয়ামী লীগের একদল স্টুডেন্ট উইং ঢুকে প্রোটেস্টারদের উপর চড়াও হয়। এরপর সিচুয়েশন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। সরকার প্রোটেস্টারদের দমন করার জন্য টিয়ার গ্যাসের পাশাপাশি রাবার বুলেটসও ছুটতে থাকে। এতে বেশ কিছু স্টুডেন্টস গুরুতরভাবে আহত হয়। ফলে সারা বাংলাদেশের চিত্রটাই বদলে যায়। সে ঢাকা হোক বা রংপুর, সব জায়গাতেই বিক্ষোভকারীদের রোষ ফুলে উঠতে থাকে। এমন সময় হাসিনা সরকার মিলিটারিও নামিয়ে দেয়। ফলে তখন প্রোটেস্টারদের বিপক্ষে সরকার, পুলিশ, মিলিটারি এবং আওয়ামী লীগের স্টুডেন্ট উইং। বাংলাদেশের রাজপথ রক্তাক্ত হতে শুরু করে। 18ই জুলাই 15 জন স্টুডেন্টস মারা যায়। এরপর তো ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নামানো হয়। ভাবুন, একটা দেশের গভর্নমেন্ট স্টুডেন্টসদের দমন করার জন্য রাস্তায় ট্যাঙ্ক নামিয়েছে। প্রতিবাদীরা ডিক্টেটর ঘেরাও বলে স্লোগান দিতে থাকে। বেশ কিছু সরকারি বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেন্ট্রাল ব্যাংক, প্রাইম মিনিস্টার্স অফিস আর পুলিশের ওয়েবসাইট হ্যাক করা হয়। হ্যাকার গ্রুপ নিজেদেরকে দ্য রেজিস্ট্যান্স নাম দেয়। তখন হাসিনা ওই পুরো এলাকাতে 4G ইন্টারনেট সার্ভিসই বন্ধ করে দেয়। কেননা সে ভেবেছিল ইন্টারনেট বন্ধ করে দিলে প্রোটেস্ট কিছুটা কমতে পারে। কিন্তু হলো এর ঠিক উল্টোটা। প্রতিবাদের তীব্রতা গেল আরও বেড়ে। শেখ হাসিনার তরফ থেকে পুলিশের কাছে নির্দেশ আসে শুট অ্যান্ড সাইটের। মানে রাস্তায় কোনো প্রোটেস্টারকে দেখা মাত্রই যেন গুলি করে দেওয়া হয়। ষোলো জন নাবালক বাচ্চার মৃত্যু হয়। তার মধ্যে একজন প্রি স্কুলারও ছিল। বাংলাদেশের ঢাকা শহর এক প্রকারের ওয়ার জোনে পরিণত হয়ে যায়। শুধু 16 থেকে 20 জুলাইয়ের মধ্যেই মারা যায় 100 জনেরও বেশি স্টুডেন্টস। এটা অফিসিয়াল রিপোর্ট। আনঅফিসিয়ালি নাম্বারটা আরও অনেক বেশি। 21 জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সিস্টেমের বিষয়ে একটা জাজমেন্ট পাস করে হাইকোর্টের অর্ডারের নিরিখে, যার থেকে এত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডার ক্যান্সেল করে দেয় এবং জানায় যে সরকারি চাকরি 93% মেরিটের ওপর ভিত্তি করে হবে আর 7% কোটা সংরক্ষিত থাকবে। তার মধ্যে 5% থাকবে ফ্রিডম ফাইটারদের জন্য আর বাকি 2% থাকবে মাইনরিটিস, ট্রান্সজেন্ডার্স এবং ফিজিক্যাল ডিসেবিলিটিসদের জন্য। কিন্তু প্রোটেস্টাররা এই ভার্ডিক্ট মেনে নেয়নি। তারা বলে ফ্রিডম ফাইটারদের নাতি নাতনিদের জন্য কোনো কোটা রাখাই উচিত নয়, কোটা পুরোপুরি রিমুভ করে দেওয়া হোক। তাদের শুধুমাত্র এটাই দাবি ছিল না, তারা চাইছিল এই ভায়োলেন্সের জন্য হাসিনা সরকারকে ক্ষমা চাইতে হবে। নাম্বার 3, যেসব লোক স্টুডেন্টসদের মৃত্যুর জন্য দায়ী তাদের সাজা দিতে হবে। তাদের আরও দাবি ছিল যে ইন্টারনেট কানেকশান রিস্টোর করে দিতে হবে এবং কলেজ আর ইউনিভার্সিটিজ রিওপেন করে দিতে হবে। আর যে সমস্ত স্টুডেন্টসদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছেড়ে দিতে হবে। প্রোটেস্টাররা এরকম মোট 9টি ডিম্যান্ড করেছিল, কিন্তু 1 সপ্তাহ কেটে যাওয়ার পরও তাদের কোনো চাহিদা মেটানো হয়নি। যদিও এদের মধ্যে কিছু লোক ইন্টারনেট সুবিধা পেয়েছিল বটে, তবে ওভারঅল গোটা বাংলাদেশের নাগরিককে ইন্টারনেট কারফিউয়ের মধ্যে কাটাতে হয়। তখনও পর্যন্ত পুলিশ স্টুডেন্টসদের ওপর কড়া পদক্ষেপ নিয়েই চলছিল আর রাস্তাঘাটে মিলিটারি কারফিউ জারি করা ছিল। এমন সময় 25 জুলাই বাংলাদেশের এক রিপোর্টার টুইট করে যে 23 জুলাই রাতে কাউকে কিছু না জানিয়ে 36টি আনআইডেন্টিফাইড বডিকে গণকবর দিয়ে দেওয়া হয়। এই খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই
প্রোটেস্টাররা বুঝে যায় যে সরকার তাদের সাথে নেগোসিয়েট করতেই চায় না। কিন্তু কিভাবে 36টা লাশকে রাতারাতি কবর দিয়ে দিল সরকার? এ তো নাজি জার্মানির বিভীষিকার কথা মনে করিয়ে দিচ্ছে। দিনের পর দিন সরকারের বিভৎসতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছিল। একজন জার্নালিস্ট মেহেদি হাসান মারুফ লিখেছে, পুলিশ কি নৃশংসভাবে একটি ছেলেকে অ্যারেস্ট করেছে যে কিনা স্টুডেন্টই নয়। ছেলেটিকে পুলিশ যখন প্রিজন ভ্যানে তোলে সে সময় ছেলেটির মা আর্তনাদ করতে থাকে যে তার ছেলেকে কি করে পুলিশ গ্রেপ্তার করতে পারে, সে তো ইউনিভার্সিটির ছাত্রই নয়। এরপর প্রোটেস্টারদের দাবি আর কোটা সিস্টেমে আটকে থাকে না। তাদের ডিম্যান্ড তখন একটাই, শেখ হাসিনার রেজিগনেশন। কেননা এই স্টুডেন্টসদের ওপর ভায়োলেন্স ঘটানোর দায় একমাত্র শেখ হাসিনার। ঢাকার জাহাঙ্গীর ইউনিভার্সিটির হেড অব দ্য ডিপার্টমেন্ট বলেছেন, একজন মার্ডারারের ফটো বিশ্ববিদ্যালয়ে তিনি রাখবেন না। শেখ হাসিনা ভাবতে পারেনি যে একটা ছাত্র আন্দোলনের ক্ষমতা কতটা শক্তিশালী হতে পারে। যদি আমাদেরও জীবন দিতে হতো তাহলে আমরা দিতাম। মানুষ আজকে নিজের দেশ সেটা রিক্লেইম করতেছে। 4 আগস্টের পর একটা নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হয়। সারা বাংলাদেশ জুড়ে স্টুডেন্টসরা ক্লাস অ্যাটেন্ড করা বন্ধ করে দেয়। তারা শেখ হাসিনার পদত্যাগ দাবি করে এবং ঢাকা পর্যন্ত একটা লং মার্চ শুরু করে। প্রোটেস্টাররা দিকে দিকে ঘোষণা করতে থাকে যে দেশের জনগণ যেন ট্যাক্স না পে করে অথবা সরকারকে কোনো রকমভাবেই যেন কোনো পয়সা না দেওয়া হয়। এর পরিবর্তে আরও কড়া ব্যবস্থা নেয় সরকার ভায়োলেন্সের মাধ্যমে। 4 আগস্ট হাসিনা সরকার এত ভয়াবহ হিংস্রতা দেখায় যে 100 জনেরও বেশি মানুষ মারা যায় মাত্র একদিনে। বাংলাদেশের ভায়োলেন্সে টোটাল 300রও বেশি স্টুডেন্টের প্রাণ গেছে। প্রোটেস্টাররা দেখলো ক্ষমা চাওয়ার পরিবর্তে সরকার উল্টে আরও ভায়োলেন্স ঘটাতে চাইছে। ফলে আন্দোলনকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে অ্যাটাক করে, বেশ কিছু হাইওয়ে ব্লক করে এবং বাংলাদেশের বেশ কয়েকজন রুলিং পার্টি অ্যাক্টিভিস্টকে ঘেরাও করে রাখে। তবে সেই প্রোটেস্টারদের মধ্যেই আবার একদল আন্দোলনকারী হিন্দু মাইনরিটি এবং হিন্দু মন্দিরের ওপর আক্রমণ চালায়। এখন হঠাৎ করে হিন্দু মাইনরিটির ওপর অ্যাটাক করার সঠিক কারণ কী ছিল তা বলা মুশকিল, কেননা এই আন্দোলন তো কোনো কমিউনাল কনফ্লিক্ট ছিল না। তবে প্রোটেস্টারদের একাংশের দাবি, বাংলাদেশের হিন্দু মাইনরিটিস ট্র্যাডিশনালি শেখ হাসিনাকে সাপোর্ট করে আসছিল, তাই হাসিনার ওপর রোষের একটা পার্ট সংখ্যালঘু হিন্দুদেরকেও ভাগ করে নিতে হবে তো বটেই। কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল যে সেই হিন্দু মাইনরিটির মধ্যে থেকেও বেশ কিছু স্টুডেন্টস ছিল কোটা আন্দোলনকারীদের সাথেই। এরপর পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। 5 আগস্ট প্রোটেস্টাররা শেখ হাসিনার সরকারি বাসভবন ঘিরে ফেলে। সিচুয়েশন এতটাই খারাপ অবস্থায় চলে গিয়েছিল যে হাসিনার কাছে তার সিকিউরিটি টিম দুপুর 1:30টার সময় মেসেজ পাঠায় যে আর আপনার স্পিচ দেওয়ার সময় নেই, এমনকি প্যাক করার সময়টুকুও নেই, এখনই আপনাকে বেরিয়ে পড়তে হবে। তখনও পর্যন্ত হাসিনা বিক্ষোভকারীদের আটকানোর জন্য আর্মিদের নির্দেশ দেয়, বাট সেনাপ্রধান তার পরিস্থিতি বুঝে তা নাকচ করে দেয়। অগত্যা শেখ হাসিনা তার বোন রেহানাকে সঙ্গে নিয়ে কপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর বাংলাদেশ আর্মি হাসিনার বাসভবনের ব্যারিকেড সরিয়ে দেয় আর প্রোটেস্টাররা ভবনের ভিতর ঢুকে তাণ্ডব শুরু করে দেয়। প্রায় হুবহু একই দৃশ্য মনে হবে 2022 সালে ঘটে যাওয়া শ্রীলঙ্কার দৃশ্য দেখলে। Street level security forces attempted to hold the riot police have the gas. হাসিনা চলে যাওয়ার সাথে সাথেই ওই দিনই বাংলাদেশের আর্মি চিফ ঘোষণা করে যে তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্রিয়েট করতে চলেছে। We have decided to form an interim government through আবার শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় এক সাক্ষাৎকারে বিদেশ থেকে জানিয়েছে যে তার মা হাসিনাই এখনও পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী, কারণ তিনি তো এখনও রিজাইন করেননি বা সেই সময়টুকুও তাকে দেওয়া হয়নি। অ্যাকচুয়াল হাসিনার ছেলে তার মায়ের এই পরাজয় মেনে নিতে না পারার জন্য তার গলায় সেলফ স্যাটিসফ্যাকশানের সুর শোনা গেছে। তাহলে বাংলাদেশে পরবর্তী সরকারে কে বা কারা আসতে চলেছে? জার্নালিস্ট জিয়া হোসেন বলেছে, কিছু কনজারভেটিভ পার্টি যেমন জামাতে ইসলামী বাংলাদেশের মানুষের কাছে খুব একটা পপুলার নয়। আবার বাংলাদেশের মেইন অপোজিশন পার্টি বিএনপি পার্টিও অতটা অগ্রাধিকার পাবে না, কারণ বিএনপির মধ্যেও অনেক ফ্রিডম ফাইটারের কোটাভুক্ত পরিবার রয়েছে। এখন
প্রোটেস্টাররা তো চাইছে বাংলাদেশের পরবর্তী যে সরকারই আসুক তা যেন একটা সেকুলার গভর্নমেন্ট হয়, কিন্তু সেটা নির্ভর করবে পাওয়ার কাদের হাতে থাকবে তার উপর, মিলিটারি, কনজারভেটিভ পার্টিস নাকি বাংলাদেশের অপোজিশন। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন পর্যন্ত আমি যা আপডেট পেয়েছি তাতে বাংলাদেশের নোবেলজয়ী স্বনামধন্য ব্যক্তি মোহাম্মদ ইউনূস সাহেবকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নির্বাচন করা হয়েছে। এদিকে ভারতের সিচুয়েশন খুব সেন্সিটিভ জায়গায় পৌঁছে যাচ্ছে, কারণ শেখ হাসিনাকে তার সিকিউরিটি হেলিকপ্টার আগরতলায় ছেড়ে দিয়ে ফিরে যাওয়ার পর সেখান থেকে তাকে ইন্ডিয়ান আর্মি পিক আপ করে নিয়ে যায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হিন্দন মিলিটারি এয়ারবেসে। সেখানে আসেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত দোভাল শেখ হাসিনার সাথে কথা বলার জন্য। এরপর হাসিনা দিল্লিতে নাইট স্টে করে। কতদিন সে ভারতে থাকবে বা তাকে রাখা হবে তা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। হাসিনা অলরেডি ইউনাইটেড কিংডমের কাছে পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছে। প্রতিবেশী দেশ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের এমন অ্যাক্টিভিটিস আগামী দিনে ইন্ডিয়ার জন্য একটা বড় ধাক্কা হতে পারে। ইতিমধ্যেই এ নিয়ে দিল্লিতে একটি এমার্জেন্সি সর্বদলীয় বৈঠকে বসেছিলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এক এক করে আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কার পলিটিক্যাল ইনস্টেবিলিটির পর এবার বাংলাদেশ। এটা ভারতের ক্ষেত্রে কোনো অশনি সংকেত বহন করছে না তো? হয়তো আপনি ভাবছেন এটা তো বাংলাদেশের কোটা কেলেঙ্কারির পরিণাম, অথবা শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দার ফলশ্রুতি, কিংবা পাকিস্তানের লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি। এখন ভেবে দেখার সময় এসেছে এসব কিছুই কোনো নিখুঁত ষড়যন্ত্রের শিকার নয় তো?